বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কিছু রদবদল করেছে এবং এই রদবদলের মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত এবং হাইকমিশনার নিয়োগ কিংবা কিছু পরিবর্তন করা। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হয়েছে, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে, সেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে সরকার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, এমন খবর বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। এবং এটা একটা খুবই ব্রিলিয়েন্ট ডিসিশন, কারণ আইরিন খান খুবই নামকরা একজন ব্যক্তি এবং তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এবং বর্তমানে তিনি জাতিসংঘের স্পেশাল রিপোর্টার অন ফ্রিডম অফ এক্সপ্রেশনের দায়িত্বে আছেন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক নানা বিষয়ে তিনি জাতিসংঘকে অ্যাডভাইস করে থাকেন। আইরিন খান বহু বছর ধরে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন এবং তিনি সিভিল রাইটস, হিউম্যান রাইটস, বিভিন্ন সোশ্যাল চেঞ্জ, এই সমস্ত বিষয়ে তার অনেক অভিজ্ঞতা আছে। সো এটা বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটা খুবই একটা চমৎকার সিদ্ধান্ত বলা যেতে পারে, কারণ আইরিন খানের মতো এরকম ব্যক্তিকে যদি নিয়োগ করা হয়, সেখানে বাংলাদেশের প্রোফাইল অনেক ভারী হবে আন্তর্জাতিক অঙ্গনে। আইরিন খানের যোগ্যতা, তার মেধা, তার পরিচিতি, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আমি 2007 সালে যখন বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আইরিন খানের সঙ্গে একবার রাজশাহী সফর করার সুযোগ হয়েছিল, কারণ তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষককে তারা আটক করেছিল এবং তাদের মত প্রকাশের কারণে। তো তখন আইরিন খান তাদের মুক্তির ব্যাপারে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে নানা কথাবার্তা বলেছেন। সেরকম একটা প্রোগ্রামে আমি ওনার সঙ্গে রাজশাহীতে গিয়েছি এবং আমি দেখেছি যে মানবাধিকারের প্রতি ওনার যে কমিটমেন্ট, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা তো গেল নিউ ইয়র্কের কথা। এরপরে আসি ব্রিটেনে। বাংলাদেশের যে নতুন হাইকমিশনার নিয়োগ করা হচ্ছে সৈয়দ আব্দুল মুহিত, এই ব্যাপারটা নিয়ে একটু কথা আছে এই জন্য যে সৈয়দ আব্দুল মুহিত আওয়ামী লীগের সময় বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় ওনার সাথে তৎকালীন সরকারের ভালো সম্পর্কই ছিল। অনেকেই বলেন, ফরেন মিনিস্ট্রিতে অনেকেই বলেন যে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেন, তাহলে এই সৈয়দ আব্দুল মুহিত, যাকে এখন বর্তমানে ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করা হয়েছে, তিনি হয়তো পররাষ্ট্র সচিব হতেন। 2024-এর 5ই অগস্টের পরে সৈয়দ আব্দুল মুহিতকে নিউ ইয়র্কে বাংলাদেশের যে পার্মানেন্ট মিশন, তিনি তখন সেখানে কর্মরত ছিলেন, সেখানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন, ওখান থেকে ওনাকে ঢাকায় কল করা হয় এবং তার 1-1.5 মাস পরেই ওনার রিটায়ারমেন্ট হয়ে যায় 2024 ডিসেম্বরে। উনি কিন্তু এখন অবসরপ্রাপ্ত। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সৈয়দ আব্দুল মুহিতকে ইন্টারিম সরকার ফিরিয়ে নিয়ে আসলো নিউ ইয়র্ক থেকে, জাতিসংঘের পার্মানেন্ট মিশন থেকে, আবার এনে তিনি যখন রিটায়ারমেন্টে গেলেন, তখন আবার ওনাকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসাবে নিয়োগ করা হলো। তো এটা কেন করা হলো, আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। তবে সৈয়দ আব্দুল মুহিতের প্রোফাইল সম্পর্কে আমরা একটু জেনে নেই। সৈয়দ আব্দুল মুহিত 2012 থেকে 2015 সাল পর্যন্ত তিনি ওয়াশিংটনে ডেপুটি চিফ অফ মিশন ছিলেন বাংলাদেশ দূতাবাসে। এরপর 2015 থেকে 2020 তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার কিছুদিন পর তিনি ঢাকায় ফিরে আসেন অল্প সময়ের জন্য। এরপর ওনাকে নিউ ইয়র্কে বাংলাদেশের যে পার্মানেন্ট মিশন জাতিসংঘে, সেখানে ওনাকে দেওয়া হয়। যখন গণ অভ্যুত্থান চলছিল, সৈয়দ আব্দুল মুহিত নিউ ইয়র্কে বাংলাদেশ পার্মানেন্ট মিশনেই ছিলেন, সেজন্য ওনাকে ফিরিয়ে আনা হয়েছিল। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দ্বিচারিতা আছে। এই দ্বিচারিতাটা কেমন, সেটা হচ্ছে, দেখুন, ব্রিটেনে এর আগে যিনি হাইকমিশনার ছিলেন আবেদা ইসলাম, তাকে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক 3-4 সপ্তাহের মাথায় ওনাকে বাংলাদেশে আনা হয়েছে। সেটা কোনো সমস্যা না, ওনাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু যে প্রক্রিয়া এটা করা হয়েছিল, এটা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে নেমে যেভাবে এই ঘোষণাটা দিয়েছেন, এটা আমি মনে করি এই সরকারের আমলে এখনো পর্যন্ত সবচেয়ে নিন্দনীয় এবং ন্যাক্কারজনক কাজ। কারণ একজন সিনিয়র ডিপ্লোম্যাটের সঙ্গে এভাবে আচরণ করা ঠিক হয়নি। তাকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে বা অভিযোগ নাও থাকে, সরকার যে কোনো সময় যে কাউকে পদায়ন করতে পারে, বদলি করতে পারে, নতুন করে নিয়োগ করতে পারে। ওনাকে যদি ব্রিটেন থেকে বাংলাদেশে নিয়ে আসার প্রয়োজন হয়, ইটস আ ম্যাটার অফ ইস্যুইং এ লেটার। এটা একটা অফিসিয়াল চিঠির ব্যাপার। এটা ব্রিটেনের হিথ্রো এয়ারপোর্টে নেমে ট্রাম্প স্টাইলে, সিলেটি ভাষায়, ডায়ালেক্টে
এটা অপ্রয়োজনীয় ছিল, এটা খুবই নিন্দনীয় ছিল। এবং পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন হুমায়ুন কবির, তিনি ব্রিটেনে সেখানে নেমে বলেছিলেন যে হাই কমিশনার ডিভাইসিভ বিহেভিয়ার করছেন এবং কমিউনিটিকে তিনি ডিভাইড করছেন, অর্থাৎ ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিকে। সেকেন্ডটা ছিল যে তিনি হাই কমিশনে আওয়ামীকরণ করেছেন বা আওয়ামীকরণের ধান্দা নিয়ে চলেছেন, কোট আনকোট ধান্দা, ওনার ভাষায় ধান্দা, খুবই আপত্তিজনক একটা শব্দ। থার্ড হচ্ছে তিনি বাংলাদেশের ইন্টারেস্ট দেখেন না। এই যে তিনটে অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হলো, আমি তো 1 বছর ওনার সঙ্গে কাজ করেছি, এর তিনটে অভিযোগের কোনোটাই বিন্দুমাত্র সত্যি নয়, সর্বৈব মিথ্যা। একটা করে বলি, কারণ উনি বলছেন হাই কমিশনকে ওনার ভাষায় আওয়ামীকরণের ধান্দা। তো হাই কমিশনে তো 5ই আগস্টের পরে যাদের নিয়োগ হয়েছে এরা কেউই আওয়ামী মতাদর্শের না, আওয়ামী লীগের সঙ্গে এদের কারোরই কোনো সম্পর্ক নাই, কোনো দহরম মহরমও নাই। তাহলে কেন সেখানে আওয়ামীকরণের ধান্দা হবে? সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি কমিউনিটিকে ওখানে ডিভাইড করেছেন, এটা ওনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতদিন ওনার সঙ্গে কাজ করেছি আমি দেখেছি যে উনি বাংলাদেশি কমিউনিটির যত প্রোগ্রাম উনি ওনার সর্বোচ্চ চেষ্টা মতো সবকিছু করেছেন, অ্যাটেন্ড করেছেন, তাদেরকে এন্টারটেইন করেছেন, সবকিছু করেছেন। তো একজন হাই কমিশনার আর কি করতে পারে? এখানে ডিভাইসিভ রোলটা কিভাবে হলো এটা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা ব্যাপার সেখানে ঘটেছিল, ব্রিটেনে বাংলাদেশ সেন্টার বলে একটা প্রপার্টি আছে একেবারে সেন্ট্রাল লন্ডনে। এই বাংলাদেশ সেন্টার বা বাংলাদেশের প্রথম হাই কমিশন ওখানেই ছিল, পরবর্তীতে ওখান থেকে স্থানান্তরিত হয়ে বর্তমান বিল্ডিংয়ে বা বর্তমান ভবনে আসে। এই বাংলাদেশ সেন্টারটা কেনার জন্য বা কেনার পেছনে বাংলাদেশ সরকারের একটা ভূমিকা ছিল অনেক আগে। সরকারই ম্যাক্সিমাম টাকা দিয়েছে, এরপর ডোনাররা দিয়েছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি দিয়েছে। বাংলাদেশ সরকার এটার মালিকানা কখনো ক্লেম করেনি, এটা ব্রিটেনে চ্যারিটি হিসেবে রেজিস্টার্ড। এবং হাই কমিশনার হচ্ছেন এই প্রতিষ্ঠানের পদাধিকার বলে চেয়ারম্যান, যখন যে হাই কমিশনার থাকবে। আনফর্চুনেটলি এই বাংলাদেশ সেন্টারকে গত 15 বছর ধরে আওয়ামী লীগের দুটো গ্রুপ দখল করে রেখেছে এবং তাদের মধ্যেই কিন্তু দ্বন্দ্ব, এবং এরা সিলেটেরই গ্রুপ দুটো। তো সিলেটে এই হাই কমিশনারের কাছে বাংলাদেশি কমিউনিটি এসে বিভিন্ন সময় জানতে চান বাংলাদেশ হাই কমিশনের, বাংলাদেশ সেন্টারের কি অবস্থা, হাই কমিশন কি করছে, প্রতিনিয়ত এগুলো তারা বলতেন। তারপর হাই কমিশন সিদ্ধান্ত নিলেন যে এখানে কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এটা পরিচালনা করা যায়। কারণ অভিযোগ রয়েছে এখন যারা পরিচালনা করছেন এখানে এয়ারবিএনবি ভাড়া দেওয়া হয় এবং এয়ারবিএনবি করে এখান থেকে হাজার হাজার ডলার, হাজার হাজার পাউন্ড ইনকাম করা হয়। এটার আয় কত, ব্যয় কত, প্রকৃত আয় ব্যয় কত, এটা সম্পর্কে কোনো ধারণা নাই। তারা একটা হিসেব চ্যারিটি কমিশনে জমা দেয় বটে, কিন্তু এটা কতটা সত্য এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো হাই কমিশনার যখন এটাতে আলোচনার জন্য গেলেন, ওনাকে কিভাবে অপদস্থ করেছে এই লোকগুলো সেটা আপনারা দেখেছেন। তো এখন এই লোকগুলোকে তাদেরকে চ্যালেঞ্জ করা, সেখানে কমিউনিটির ইন্টারেস্টকে স্ট্যাবলিশ করা, এটা কি কমিউনিটিকে ডিভাইড করা? এই অভিযোগটা কি ওনার বিরুদ্ধে আনাটা ঠিক হয়েছে? আর ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আওয়ামীকরণের ধান্দা, যেটা পররাষ্ট্র উপদেষ্টার ভাষায়। তো এখন যাকে হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে উনি তো যেটা বললাম ভালো ভালো পোস্টিংয়ে ছিলেন আওয়ামী লীগের সময়। ভালো পোস্টিংয়ে থাকা অন্যায় কিছু না, কিন্তু বাংলাদেশে একটা রেওয়াজ আছে, যখন সরকারের সঙ্গে যার ভালো সম্পর্ক থাকে সে স্বাভাবিকভাবেই ভালো পোস্টিং, ভালো সবকিছু সে পায়। তাহলে ওনাকে কেন নিয়োগ করা হচ্ছে? ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, উনি সিলেটের। তো সিলেটের হলেই কি ব্রিটেনে বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করতে হবে? যদি হ্যাঁ, ব্রিটেনে বাংলাদেশ যারা বাংলাদেশে বসবাস করেন তাদের বড় অংশ সিলেটের, তাহলে তাদেরকে যদি কেটার করতে হয় বাংলাদেশ সরকারের উচিত একটা বাংলাদেশের একজন স্পেশাল রিপোর্টার বা স্পেশাল হাই রিপ্রেজেন্টেটিভ অন সিলেট অ্যাফেয়ার্স এরকম একটা পদ ক্রিয়েট করে তাকে সিলেটে পাঠানো হোক। হাই কমিশনার নয়, হাই কমিশনারের তো আরও অনেক কাজ আছে, তার ডিপ্লোমেসি আছে, সেটা তো করতে পারে না। তো প্রশ্নটা এখানে দ্বিচারিতাটা, একজনকে আপনি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ফিরিয়ে আনলেন, কিন্তু আরেকজনকে দিচ্ছেন তার সঙ্গে আওয়ামী লীগের খুবই ভালো সম্পর্ক ছিল। এখন আমি জানি না ব্যাপারটা কেন হচ্ছে। এরপরে আসা যাক আইরিন খানের সঙ্গে নিউ ইয়র্ক পার্মানেন্ট মিশনে যাকে ডেপুটি হিসেবে নিয়োগ করা হচ্ছে তিনি হচ্ছেন AKM ওয়াহিদুজ্জামান। বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর এসেছে। এই ভদ্রলোক বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাট গত 10-15 বছর ধরে ওনার পরিচিতি অনেকটা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে। তিনি একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। বিভিন্ন পত্রপত্রিকার খবরে যেটা জানা যায় তিনি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের টিচার ছিলেন এবং 2012 বা 13 সালে সম্ভবত
তখন ওনাকে একটা মামলা দেওয়া হয়, সম্ভবত শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা বা এরকম কিছু একটা মামলা ওনাকে দেওয়া হয়। সেই মামলায় ওনাকে কারাগারেও যেতে হয়েছিল। তখন ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তারও 7-8 বছর পরে গিয়ে 2020 সালে ওনাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়। এই তো সম্প্রতি গত মাসে, এই জুন মাসে 1 মাস হলো ওনার চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে পুনর্বহাল করা হয়েছে এবং ওনাকে অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। এই ভদ্রলোক এখন আমেরিকাতেই থাকেন যতটুকু জানা যায়। তো উনি দেশের বাইরে থেকে 12-13 বছর উনি অধ্যাপক হয়ে গেলেন। উনি দেশে এসেছিলেন কিনা, কিভাবে এটা হলো, উনি যোগদান করেছেন কিনা, এই ব্যাপারে বিস্তারিত তথ্য কোনো কিছু জানা যায় না পত্রপত্রিকায়। এখন ওনার নিয়োগটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা অবশ্য বলা মুশকিল। তবে এখানে একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটকে দিলে পরে সেটা ভালো হতো। একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটের সঙ্গে আইরিন খান যদি সেখানে কাজ করতেন, এটা বাংলাদেশের জন্য ভালো হতো। এরপরে আসা যাক জেনেভাতে যিনি আছেন বর্তমানে, নাহিদা সোবহান। ওনাকে ঢাকায় আনা হচ্ছে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে, আর জেনেভাতে দেওয়া হচ্ছে দিল্লিতে এখন যিনি বাংলাদেশের হাইকমিশনার আছেন মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, ওনাকে জেনেভাতে দেওয়া হচ্ছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নাহিদা সোবহান, তিনি 2019 বা 20 সালে ওনাকে জর্ডানে বাংলাদেশের অ্যাম্বাসেডর করা হয়। এরপর সেটা শেষ হওয়ার পরে ওনাকে কানাডায় নিয়োগ করা হয়। কানাডায় নিয়োগ করায় উনি সেখানে 1 বছরও মনে হয় সার্ভ করতে পারেননি, বা 1 বছরের কাছাকাছি। তখন ইন্টারিম সরকার যাকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিয়েছিল জসিমউদ্দিন, ওনাকে এখান থেকে সরিয়ে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়। তখন নাহিদা সোবহানকে কানাডা থেকে সরিয়ে জেনেভাতে আনা হয়। এবং মজার বিষয় হচ্ছে জেনেভাতে এসেও কিন্তু উনি 1 বছর বা তার কাছাকাছি সময় সার্ভ করলেন, একটু কম বেশি হবে। এখন রিয়াজ হামিদুল্লাহ সাহেবকে, দিল্লি যিনি হাইকমিশনার, তাকে জেনেভাতে দেওয়ার জন্য নাহিদা সোবহানকে ওখান থেকে সরিয়ে ঢাকায় আনা হচ্ছে। তো ওনার পরপর 2টো পোস্টিং উনি কিন্তু 1 বছরের বেশি করতে পারেন নাই। এটাও কিন্তু একটা ভালো নজির না। একজন ডিপ্লোম্যাট কোথাও গেলে তার কানেকশনস গড়ে উঠতে, তার সেখানে জানাশোনা হতে, সবকিছু গ্রিপে আসতে বছরখানেক সময় তো লাগেই। এরপর হচ্ছে সে আরো ভালোভাবে কাজ করতে পারে। তাহলে এই যে ঘন ঘন পরিবর্তন, অন্যজনকে অ্যাকোমোডেট করার জন্য ওনাকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, এটা ভালো উদাহরণ না। আর বর্তমানে যিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, খুবই নিরিবিলি মানুষ, একজন প্রপার ডিপ্লোম্যাট, ওনাকে দিল্লিতে দেওয়া হচ্ছে। ইটস এ গুড চয়েস সরকারের জন্য, ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে যেসব নিয়োগ করা হয়, এখানে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে বিগত 16 বছর আপনারা দেখবেন যে আমরা শুধু মানবাধিকার যারা লঙ্ঘন করেছে, পুলিশ বা প্রশাসনের কিছু কর্মকর্তা, এদের সম্পর্কে জানি। ডিবি হারুন বলুন, বেনজির বলুন, তাদের সম্পর্কে অনেক কথা হয়। কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি ঘটে গেছে গত 16 বছর, এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। এবং আপনি যদি বাছাই করতে যান তাহলে দেখবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকাংশ ডিপ্লোম্যাটের বিগত সরকারের সঙ্গে প্রচন্ড দহরম মহরম ছিল। এবং সরকারকে সার্ভ করা, আমি মনে করি এটা তাদের জন্য, তাদের আর কি করণীয় ছিল। কিন্তু অনেকে আছে ওভারস্টেপিং করেছিলেন, তার দায়িত্বের বাইরে গিয়েও বহু কিছু করেছিলেন। সমস্যাটা সেখানে। এখন অ্যাম্বাসেডররা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে তারা রয়ে গেছেন, সেরকম তেমন কোনো বড় ধরনের পরিবর্তন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। এর একটা বড় রিজন ইন্টারিম সরকার বলে যে বিগত সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমূল কোনো পরিবর্তন আনার পক্ষে ছিলেন না। তিনি মনে করতেন যে এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটি মানুষের চোখে লাগে বা যেটি অন্যায় বলে প্রতিভাত হতে পারে। তাই বলে তেমন কোনো বড় পরিবর্তনও আসেনি। এখন বর্তমান সরকার বিভিন্ন জায়গায় পরিবর্তন করছে, ভালো কথা, কিন্তু পরিবর্তনগুলো এমন হওয়া উচিত যাতে করে কোনো ডিপ্লোম্যাটের আত্মসম্মানের না লাগে, যেটা আবিদা ইসলামের ক্ষেত্রে করা হয়েছিল। এবং নিয়োগগুলো এমনভাবে করা উচিত যে সেখানে যেন মেধা এবং যোগ্যতার পরিপূর্ণ ছাপ থাকে।